মাগির ছেলে পুলেও হলো না, সেটা তো দেখতে হবে। আজকের গল্প রাজশেখর বসুর কলমে ভূষুণ্ডির মাঠ। শিবু ভট্টাচার্যের নিবাস পেন্টি গ্রামে। একটি স্ত্রী, 3টি গরু, একতলা একটা পাকা বাড়ি, 26 ঘর যজমান, কিছু বম্ভত্তর জমি আর কয়েক ঘর প্রজা হইতে স্বচ্ছন্দে সংসার চলিয়া যায়। শিবুর বয়স ঠিক 32। ছেলেবেলায় স্কুলে যা লেখাপড়া শিখিয়াছিল এবং বাপের কাছে সামান্য যতটুকু সংস্কৃত পড়িয়াছিল তাহা সম্পত্তি এবং যজমান রক্ষার জন্য যথেষ্ট। কিন্তু শিবুর মনে ঠিক সুখ ছিল না। তাহার স্ত্রী নিত্যকালের বয়স আন্দাজ ঠিক 25 হবে। অটোসাটো মজবুত গড়ন, দুর্দান্ত স্বভাব। স্বামীর প্রতি তাহার যত্নে কোনো ঠিক ত্রুটি ছিল না। কিন্তু এদিকে শিবু সেই যত্নের মধ্যে ঠিক রস খুঁজিয়া পাইত না। সামান্য খুঁটিনাটি লইয়া স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া বাঁধিত। আর এদিকে 5 মিনিট বকাবকির পরেই শিবুর দম ফুরিয়া যাইত। কিন্তু নিত্যকালীর রসনা একবার ছুটিতে আরম্ভ করিলে সহজে আর নিরস্ত হইত না। প্রতিবারে শিবুই পরাজয় ঘটিত। স্ত্রীকে বসে রাখিতে না পারায় পাড়ার লোকে শিবুর নামে অনেক গালমন্দ করিত। কাপুরুষ, ভেড়া, মেনুমুখী ইত্যাদি বলিত। ঘরে ও বাহিরে এইরূপ লাঞ্ছিত হওয়ায় শিবুর মনে শান্তির সীমা ছিল না। একদিন নিত্যকালী গুজব শুনিল তাহার স্বামীর নাকি চরিত্র দোষ ঘটিয়াছে। সেদিনকার রাগ ঠিক চরমে পৌঁছালো। নিত্যকালের ঝাঁটা শিবুর পিঠ পর্যন্ত স্পর্শ করিল। শিবু বেচারা ক্রোধে, ক্ষোভে ও কষ্টের চোখের জল রোধ করিয়া কোনো গতিতে রাত কাটিয়া পরদিন ঠিক ভোর 6টায় ট্রেনে করিয়া কলকাতা যাত্রা করিল। শিয়ালদা হইতে সোজা কালীঘাটে গিয়া শিবু নানা উপাচারে 5 টাকার পূজা দিয়া মানত করিল। হে মা, মা কালী, কালী মা গো, অল আউট হয়ে টেনে নাও না মা, আমি তোমারে জড়া নৈবেদ্য পাঠা দেব গো মা। আর যে বরদাস্ত হয় না, একটা সুরাহা করে দাও মা, একটা সুরাহা করে দাও, যাতে আবার একটু নতুন করে সংসার করতে পারি মা। মাগের তো সবার ছেলে পুলেও হলো না, সেটাও তো দেখতে হবে। দোহাই মা, দোহাই। মন্দির হইতে ফিরিয়া শিবু বড় এক ঠোঙা তেলে ভাজা খাবার আর আপসের দই এবং আপসের অমৃত খাইল। তারপর সমস্ত দিন জন্তুর বাগান, জাদুঘর সহ সাহেবের বাজার, হাইকোর্ট ইত্যাদি দেখিয়া সন্ধ্যাবেলা ব্রিটেন স্ট্রিটের হোটেলে 1 প্লেট কারি ও 2 প্লেট রোস্ট এবং 8খানা ডেভিল জলযোগ করিল। আর সমস্ত রাত থিয়েটার দেখিয়া ভোরে পেন্টি ফিরিয়া গেল। কিন্তু মা কালী উল্টা বুঝিয়াছিলেন। বাড়ি আসিয়াই শিবুর ভেদ বমি আরম্ভ হইল। ডাক্তার আসিল, কবিরাজ আসিল, কিছুই হলো না। 8 ঘন্টা রোগে ভুগিয়া স্ত্রীকে পায়ে ধরিয়া কাঁদিয়া শিবু ইহালোক পরত্যাগ গমন করিল। শিবুর ঠিক গ্রামে আর মন টিকল না। শিবু সেই রাতেই গঙ্গা পার হইল। পেন্টির আরপার কন্যানগর, সেখান হইতে উত্তরমুখী হইয়া ক্রিমের শীর্ষা, শ্রীরামপুর, বৈদিপাটির হাট, চাপদানির চটকল ছাড়িয়া আরো 2-3 ক্রোশ দূরে ভূষুণ্ডির মাঠে পৌঁছালো। মাঠটি খুব বহুদূর বিস্তৃত, জনমানব শূন্য। এককালে সেখানে
ইট খেলা ছিল, সেজন্য ঠিক সমতল নয়, কোথাও গর্ত, কোথাও বা মাটির ঢিপি, মাঝে মাঝে ওরা ঘেঁটুবুনো ওল, বাবলা প্রভৃতি ঝাপও দেখা যায়। শিবুর এটা বড় পছন্দ হইল। একটা বহুকালে পরিত্যক্ত ইটের পাঁজার একটা পাশে একটা লম্বা তাল গাছ উঠিয়াছে, আর এদিকে একটা নেড়া বেল গাছ ত্রিভঙ্গ হইয়া দাঁড়িয়ে আছে। শিবু সেই বেল গাছে ব্রহ্মদত্ত হইয়া বাস করিতে লাগিল। 2-3 মাস ঠিক কাটিয়া গিয়াছে। শিবু সেই বেল গাছে থাকে। প্রথম প্রথম দিন কতক নতুন নতুন স্থানে, নতুন নতুন অবস্থায় আনন্দে দিন কাটিয়াছিল। এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা ঠেকে। মেজাজটাই যত বধ হই, নিত্যের একটা আন্তরিক টান ছিল। শিবু এখন তাহা হাড়ে হাড়ে অনুভব করিয়াছে। একবার ভাবিল, দূর, না হয় পেন্টিতেই গিয়ে আড্ডা গাড়ি। তারপর আবার মনে হইল, লোকে কি বলবে, পেটে ভূত হইয়াও স্ত্রীর আঁচল ছাড়তে পারেনি। ছি 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 ছি, লোকে কি বলবে মা। খানি একটা পছন্দ মতো উপদেবীর জোগাড় করিতে লাগিল। ফাগুন মাসের শেষ বেলা, গঙ্গার বাঁকের উপর দিয়া দক্ষিণ হাওয়া ঝিরঝির করিয়া বহিতেছে। সূর্যদেব জলে হাবুডুবু খাইয়া খাইয়া এইমাত্র তলাইয়া গিয়াছে। ঘেঁট ফুলের গন্ধে ভূষণ্ডির মাঠ পুরো ভরিয়া গিয়াছে। শিবুর বেল গাছে নতুন পাতাও গজিয়াছে। দূরে আকন্দ ঝোপে গোটা কতক পাকা ফল ফটফট করিয়া ফাটিয়া গেল, আর একরাশ তুলার আঁশ হাওয়ায় উড়িয়া মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করিয়া শিবুর গায়ে পড়িতে লাগিল। একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করিয়া উড়িয়া চলিয়া গেল। একটা কালভবের পোকা ভরর করিয়া শিবুকে প্রদক্ষিণ করিতে লাগিল। অদূরে বাবলা গাছে একজোড়া দাঁড়কাক বসিয়া বিভিন্ন গলায় গান গাইতেছে। কাহিনী চোখ মুখ দিয়া গদ্য স্বরের মাঝে করিতেছে। একটা কটকটি ব্যাং সদ্য ঘুম হইতে উঠিয়া গুটি গুটি পা ফেলিয়া বেলগাছে কোটর হইতে বাহির আসছিল এবং শিবুর দিকে ড্যাব ডেবে চোখ মিলিয়ে টিটকারি দেয়া উঠিল। একদল ঝিঁঝি পোকা সন্ধ্যার আসরের জন্য যন্ত্র সুরে বাঁধছিল। গত ঠিক হওয়ার সম্মসরে করিয়া উঠিল। শিবু যদিও রক্ত মাংসের শরীর নেই, কিন্তু মরিলেও ঠিক স্বভাবে যাইবে কোথা। শিবুর মনটা খাঁ খাঁ করিতে লাগিল। যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানে ভরাট হইয়া ধড়াক ধড়াক করিতে লাগিল। মনে পড়িল ভূষুণ্ডির মাঠের প্রান্তস্থিত পিটুলি শ্যাওড়া কাছে এক পেতনি বাস করে। শিবু তাহাকে অনেকবার সন্ধ্যাবেলা পোলে হাতে মাছ ধরতে দেখিয়াছে। তার আপাত মস্তক ঘোড়া টেপো দিয়ে ঢাকা থাকে। একবার সে ঢাকা খুলিয়া শিবুর দিকে চাইয়া লজ্জায় ঠিক জিভ কাটিয়াছিল। পেতনির বয়সও হইয়াছে, কারণ তাহার গাল একটু তোবড়াইয়া গিয়াছে। সামনে দুটো দাঁতও নেই। তাহার সঙ্গে ঠাট্টা চলিতে পারে, কিন্তু ঠিক প্রেম হওয়াটা সম্ভব নয়। একটি শাকচুন্নি কয়েকবার শিবুর নজরে পড়িয়াছিল। সে একটা গামছা পরিয়া আর একটা গামছা মাথায় দিয়া এলো চুলে বকের মতো লম্বা লম্বা পা ফেলিয়া হাতের হাঁড়ি হইতে গোবর গোলার জল ছড়াইতে ছড়াইতে চলিয়া যায়। তার বয়স তেমন বেশি বোধ হয় না। শিবু একবার রসিকতার চেষ্টা করিয়াছিল, কিন্তু শাকচুন্নি ক্রুদ্ধ বিড়ালের মতন ফ্যাঁচ ফ্যাঁচ করিয়া ওঠে। অগত্যা শিবুকে ভয় চম্পট দিতে হয়। শিবুর মনে সবচেয়ে হরহন করিয়াছে এক ডাকিনী। ভূষুণ্ডির মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারে ক্ষীরিবামিনীর পরিত্যক্ত ভিটায়
যে জীর্ণ ঘরখানে আছে তাহাতেই সে অল্পদিন হইল আশ্রয় লইয়াছে। শিবু তাহাকে শুধু একবার দেখিয়াছে এবং দেখিয়াই মজিয়া গিয়াছে। ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়া রোয়াক ঝাড় দিয়াতেছিল। পরনে সাদা থান। শিবুকে দেখিয়া নিমেষের মধ্যে ঘরে ঘোমটা সরিয়া ফিক করে হাসিয়া সে হাওয়ার সঙ্গে মিলিয়া যায়। কি দাঁত, কি মুখ, কি রং! নিত্যকালীর রং ছিল পান্তুয়ার মতো, কিন্তু ডাকিনীর রং যেন পুরো পান্তুয়ার শ্বাস। শিবু একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া গান ধরিল। আহা সিদ্ধরিকে চন্দ্রাবনে, কারে রাখে কারে ফেলে। সহসা প্রান্তর কম্পিত করিয়া নিকটবর্তী তাল গাছের মাথা হইতে তীব্র কণ্ঠে শব্দে উঠিল। ভাইয়া जो के बही नहीं भाग्युल के बेटिया के कोरसे से दिए हो के कोरसे हो। শিবু চমকাইয়া উঠিয়া ডাকিল, তান গাছে কেরা? উত্তর আসিল, করিয়া পেরে তো বাবা, করিয়া পেরে তো বাবা। শিবু, কোলে ভূত তুই, নেমে আস বাবা, নেমে আয় বাবা, নেমে আয়। মাথায় পাগড়ি, কাল লিকলিকে চেহারা, কাকলাসের মতো একটা জীবাত্ম সড়ক করিয়া তাল গাছের মাথা হইতে নামিয়া ভূমিষ্ঠ হইয়া প্রমাণ করিল, গোড়লগি ধর মেজাজি। শিবু, জিতে রহ বেটা, জিতে রহ, একটু তামাক খাওয়াতে পারিস? কইয়া পিতে ছিলাম বা। শিবু, তারপর? প্রেত ঊর্ধ্বে উঠিল এবং অল্পক্ষণের মধ্যেই বৈদ্যবাটির বাজার হইতে তামাকটি কার কোলেকে আনিয়া আগে সুলক ধরিয়া শিবুর হাতে ধরিল। শিবু একটা কচুডাটার ওপর কলিকা বসিয়া টান দিতে বলল, তারপর এলে কবে? তোর হাল চাল কি সব বল, বল, সব খুলে বল তো দেখি। তাহার বাড়ি ছাপড়াজে, দেশে এক কোলে তাহার গরু জমি, এই সবই ছিল। তাহার স্ত্রী মুংরি, অত্যন্ত মুকরা আর বদমেজাজে, বনিবনাও কখনো ঠিক হইত না। একদিন প্রতিবেশী ভোজু আর ভগ্নীকে উপলক্ষ করিয়া স্বামী স্ত্রীর মধ্যে বিষম ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে একঘা লাঠি কষিয়া স্বামী দেশ ছাড়া করিয়া কলকাতায় আসে। সে আজ 30 বৎসরের কথা। কিছুদিন পর সংবাদ আসে যে মুংরি বসন্তে মরিয়া গিয়াছে। স্বামী আর দেশে ফিরল না, বিবাহ করল না, নানা স্থানে চাকরি করিয়া অবশেষে চাপদানির মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বৎসর সর্দারের পদও পায়। কিছুদিন পূর্বে একটি হঠাৎ অর্থাৎ কপিকলে উত্তোলন করিবার সময় তার মাথায় চোট লাগে। তারপর 1 মাস হাসপাতালে শয্যাশায়ী হইয়া থাকে। সম্পত্তি প্রশ্নোত্তর হইয়া পেদরূপেই তাল গাছে বিরাজ করিয়াছে। শিবু একটা লম্বা টান মারিয়া কলিকাটি করিয়া পিটিকে দিবার উপক্রম করিয়াছিল। এমন সময় মাটির ভিতর হইতে ভাঙা কাঁসের মতো আওয়াজ আসিয়া বলিল, ভায়া, কলকাতার কিছু আছে নাকি? বেলগাছের কাছে যে ইটের পাজা ছিল তা হইতে খানিকটা ইট খসিয়া গেল এবং ফাঁকের ভিতর হইতে হামাগুড়িতে একটা মূর্তি বাহির হইল। সুস্থল খর্ব দেহ, থেলো হুঁকার খালের ওপর একজোড়া পাকা গোঁজা, মাথায় টাক, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে ঘুঁটি দেওয়া ব্রাহ্মণ, দণ্ড ভই, কিছু সম্পত্তি ছিল। এখানেই পোঁতা আছে।
তাই চোখে হয়ে এটা আমি আলগাচ্ছি। বেশি কিছু নয়, 2-500। সব বন্ধকি তমসুক দাদা, নম্বরে কাগজে লেখা, নগদ শিক্ষা একটিও পাবে না। খবরদার এদিকে নজর দিও না, হাতে হাত করে পড়বে। থু 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 থু, এসব কথা বলিও না আমাকে, শুনতেও ভালো লাগে না। শিবুর মেঘদূত একটু আধটু জানা ছিল। সময় জিজ্ঞাসা করল, যক্ষ মহাশয়, আপনি কি কালিদাসের? যক্ষ, ভাইরা ভাই, কালিদাস আমার মাসুতো শালীকে বিয়ে করে। ছোকরা হিজলিতে নিমকির গোমাস্তা ছিল, অনেকদিন হলো মারা গেছে। তো তুমি তার নাম জানলে কি? হ্যাঁ। শিবু, আপনার এখানে কতদিন আগমন হয়েছে? যক্ষ, আমার আগমন হ্যাঁ হ্যাঁ বলে ধরো না 3.5-4 বছর তো হবেই হবে। কত এলো দেখলুম আর কত গেল দেখলুম। আরে তুমি তো সেদিন এলে, কাঠটিপড়ে তাড়িয়ে 3বার হোঁচট খেয়ে গাঁচে উঠলে। সব সব দেখেছি আমি, আমার চোখে সব ধরা পড়ে। তোমার গানের শখ একটু আধটু আছে দেখেছি। তো বেশ বেশ, কালিয়াতে যদি শিখতে চাও তো তোমার সাগরে ধাও দাদা, একটু গানও শেখা যায়। এখন আওয়াজটা যদি একটুখানি খোনা হয়েছে তো কিছু নেই, তবু মরা হাতিও লাখে টাকা। ভূত পর্ব পরিচয়টা জিজ্ঞেস করতে পারে কি? যক্ষ, বিলক্ষণ। আমার নাম নদের চাঁদ মল্লিক, পদবী বসু, জাতি কায়স্থ, নিবাস বিশেষলে, হাল সাকিনেই পাঁজার মধ্যে, সাবেক পেশা দারোগিগিরি, এলাকা রিসে ইস্তক ভদ্রস্বর। রিজলে ইস্তক ভদ্রের জজ সাহেব কি নাম শুনেছ? হুগলির কালেক্টর, ভারী ভালোবাসতো আমাকে গো। মুল্লুকের শাসনটা তামাম আমার হাতেই ছেড়ে দিয়েছিল। নাদু মল্লিকের দাপটে লোকের ত্রাহি ত্রাহি ডাক ছাড়ত। শিবু মশাই, আপনার পরিবারীরা কি একটু বলবেন? যক্ষ দীর্ঘশ্বাস ফেলে বলিলেন, সব সুখ কি কপালে হয় রে দাদা? সংসার, সবাই সংসার সবই তো ছিল, কিন্তু গিন্নিটি ছিল বড্ড খান্ডার। বলবো কি মশাই, আমি হলুম গিয়ে নাদু মল্লিক। কোম্পানির ফৌজদারি নিজামত আদালত যার মুঠোর মধ্যে আমার পিঠে দিলে কিনা একঘাট চলে কাঠ কষিয়ে। তারপরেই পালালো বাপের বাড়ি। 324 ধরায় ফেলুতাম, 324 ধরায় ফেলুতুম, কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারি পরোয়ানা আর ছাড়লুম না। কিন্তু যাবে কথা, গুরু আছেন, ধর্ম আছেন। 47 সনের মোড়কে মাগি ফৌত হলো। সংসার ধর্ম আর মন বসল না। জজ সাহেব বলিতে গেল, আমিও পেনশন নিয়ে এক সুখের যাত্রা খুলল। তারপর পরমাই ফুরলে এই হেথা আড্ডা বেরোচ্ছে। ছেলেপুলে হয়নি তাতে দুঃখ নেই দাদা, আমি করব রোজগার। আর কেন বাবিকের বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিশ হবে, সেটা আমার সইতো না। এখন তোফা আছে, নিজের বিষয় নিজেই আকলাই। গঙ্গার হাওয়া খাই আর বম বম করে। থাক থাক, তোমার কথা সব শুনলে, থাক থাক, আমার কথা তো সব শুনলে, এখন তোমার কেসটা বলো দেখি। শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করিয়া পিতৃপরিচয়ও দিল। যক্ষ বলিলেন, সব স্যাঙাতের একই হাল দেখছি। পুরনো কথা ভেবে মন খারাপ করে ফেলো না ভাই আমার। এসো এখন একটু গান বাজনা করে এসো। পাখি আজ নেই, তেমন ঠিক জুত হবে না। আচ্ছা আচ্ছা, পেট চাপে ঠেকা দি। টন টন করছে। বাবা ছাতুখোর, একটু এঁটেল মাটিকে চটকে মধ্যিখানে থাবড়ে দে তো দেখি। ঠিক হয়েছে, চৈতাল বোঝ, 6 মাত্রা 4 তাল 2 ঢাক।
বল শোন। ধা ধিন দিন ধা ধিন দিন ধা তিকিতিতে